পালিয়ে যাওয়ার পরের যে বক্তব্য, সেই বক্তব্য আসলে বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের জন্য বলেন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা অধ্যায় শেষ। এমনকি আওয়ামী লীগ অধ্যায়ও আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। ফলে তার বক্তব্য কিংবা তার দলের অন্য কারো বক্তব্য প্রচার করার আসলে কোন কারণ নাই। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় সত্যি যে শেখ হাসিনা ১৫.৫ বছরে যা করেছে এবং তার ওই কর্মফলে তার যে পরিণতি সেটা প্রচার করা উচিত। বারবার প্রচার করা উচিত। প্রতিদিন প্রচার করা উচিত। যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে শেখ হাসিনাকে কেন পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছিল, আওয়ামী লীগ কেন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠল এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদেরও যেন মাথায় থাকে যে শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে উঠলে তার পরিণতি কি হতে পারে। আগামী জাতীয় নির্বাচনে ডাকসু নির্বাচন কতখানি প্রভাব ফেলবে? আগামী নির্বাচনে ডাকসুর প্রভাব খুব বেশি পড়বে বলে মনে করি না। প্রথম কারণ হলো এতগুলো বছর ধরে ডাকসু যেভাবে হয়ে এসছে, এবারের ডাকসুর প্যাটার্নটা একটু আলাদা। কেন্দ্রীয় সংসদে ২৮টা পদের বিপরীতে ৫০৯ জন ফর্ম তুলেছেন, ফর্ম জমা দিয়েছেন। শেষ পর্যন্ত হয়তোবা ৫০০ বেশি কম হয়তো প্রতিনিধিত্ব করবেন। অধিকাংশই কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্যানেলভুক্ত হয়ে করছেন। এমনকি প্যানেলভুক্ত হয়েই করছেন না। স্বতন্ত্রভাবে প্যানেলভুক্ত হয়ে করছেন এমনটাও না। পুরোপুরিভাবে স্বতন্ত্র হিসেবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। এটা মূলত হয়েছে এই নির্বাচনের যখন ঘোষণাটা আসলো, ঠিক সে সময় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে কমিটি ঘোষণা করেছিল এবং সেই কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যদিও আসলে সাধারণ শিক্ষার্থী বলা হয়েছে, তারা বলার চেষ্টা করেছেন, কিন্তু তারাও কোনো না কোনোভাবেই আসলে বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলের সাথে নানাভাবে সম্পৃক্ত। পরবর্তীতে সেটাও দেখা গেছে। কিন্তু ওই যে একটা বিষয় সামনে আসলো, সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ নেওয়ার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। এটাকে ট্রেন্ড বলতে হয়। কিন্তু দেখেন, শেখ হাসিনা ১৫.৫ বছরের শাসনামলে ছাত্রলীগ যেটা করেছে সেটাই আসলে ছাত্র রাজনীতি না। আমি যদি আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের কথাই বলি, এই ছাত্রলীগই কিন্তু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা দেখিয়েছে ২রা মার্চ। ৩রা মার্চ তারাই কিন্তু স্বাধীনতার ইশতেহার করেছে এবং সেখানেও কারা ছিলেন? ওই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ডাকসুর ভিপি জিএস তারা ছিলেন। ফলে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্র সংগঠন, তখনকার ছাত্র সংগঠন ছাত্রলীগ, এই সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের যে অংশটার কথা আমরা অনেকেই হয়তো জানি না, এই অংশটার মূল রূপায়ণ কিন্তু সেখানে ঘটেছে। সেখানে কিন্তু এই প্লটটা তৈরি হয়েছে। দেখেন, সিরাজুল আলম খান থেকে শুরু করে আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ এবং আমরা যদি মাহমুদুর রহমান মান্নার কথা বলি, ডাকসুর একমাত্র দুইবার নির্বাচিত, তারা কিন্তু একটা ছাত্র সংগঠন। যদিও মাহমুদুর রহমান মান্না তিনি জাসদ সমর্থিত ছাত্রলীগ, সেখান থেকে তিনি প্রথমে ডাকসুর ভিপি হয়েছিলেন। পরবর্তীতে আবার সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরেও তিনি ডাকসুর আবারও ভিপি হয়েছিলেন, একমাত্র দুইবার নির্বাচিত। এবং এই মানুষগুলোই কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে একটা অবস্থান তৈরি করেছেন। ফলে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্র সংগঠন এই সবকিছু মিলে কিন্তু বাংলাদেশের ইতিহাসের একটা যোগসূত্র আছে। কিন্তু এবারের ডাকসুতে ঠিক তেমনটা দেখা যাচ্ছে না। এবারের এ কারণে প্রচারণার ক্ষেত্রেও সম্ভবত আগে আমরা যে কলেবরে আসলে প্রচারণাটা দেখতাম, যে উৎসবমুখর পরিবেশের কথা আমরা জানি, এবার ঠিক তেমনটা দেখা যাবে বলে মনে হচ্ছে। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই কঠোর ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে আপনি কি বলবেন? শেখ হাসিনার বক্তব্য যদি এখনকার বক্তব্য হয়, ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি পালিয়ে যাওয়ার পরের যে বক্তব্য, সেই বক্তব্য আসলে বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের জন্য বলেন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা অধ্যায় শেষ। এমনকি আওয়ামী লীগ অধ্যায়ও আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। ফলে তার বক্তব্য কিংবা তার দলের অন্য কারো বক্তব্য প্রচার করার আসলে কোনো কারণ নাই। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় সত্যি যে শেখ হাসিনা ১৫.৫ বছরে যা করেছে এবং তার ওই কর্মফলে তার যে পরিণতি সেটা প্রচার করা উচিত। বারবার প্রচার করা উচিত। প্রতিদিন প্রচার করা উচিত। যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে শেখ হাসিনাকে কেন পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছিল, আওয়ামী লীগ কেন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠল এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন
তাদেরও যেন মাথায় থাকে যে শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে উঠলে তার পরিণতি কি হতে পারে। এ কারণে শেখ হাসিনা ১৫.৫ বছরে তার যে স্বৈরাচারী ১৫.৫ বছরের শাসনামল তখন যা করেছেন, আওয়ামী লীগ সে সময় যা করছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো যা করেছে সেই বিষয়গুলো প্রচার হওয়া উচিত এবং তার পরিণতিও একই সাথে বারবার প্রচার হওয়া উচিত। তবে ৫ আগস্ট পরবর্তী সময়ে যেহেতু তারা প্রাসঙ্গিকই না বাংলাদেশের সাথে, তার সাথে কোনো সম্পর্কই নাই, ফলে কোনোভাবেই আসলে সেটা প্রচারণার দিকে আসার কোনো কারণ নেই। জামাত নেতা মুজিবুর রহমান বলেছেন কোরআনের আইন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। প্রশ্ন হচ্ছে তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করছে বা নির্বাচনে আসছে। গণতন্ত্র কি আসলে? গণতন্ত্র হচ্ছে দেশের, রাষ্ট্রের জনগণ যেভাবে ভাবে, যা প্রত্যাশা করে তার প্রতিফলন ঘটানো। জনগণের রায় নিয়ে তাদের প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, জনগণের জন্য কাজ করবে। এটাই তো গণতন্ত্র। আপনি কি মনে করেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কিংবা খেলাফত যখন ছিল তখন যে রাষ্ট্র পরিচালনা হয়েছে, তখন কি এই পদ্ধতি ছিল না? জনগণ যেভাবে চেয়েছে সেই ইচ্ছার প্রতিফলন ঘটবে, এভাবেই তো আসলে রাষ্ট্র পরিচালিত হয়েছে। কারণ ইনসাফের কথা বলে তো, ইসলাম তো ইনসাফের কথা বলে। ফলে আমরা তো আসলে এর বাইরে না। গণতন্ত্র ইনসাফের কথাই বলে সত্যিকার। কিন্তু তারা যে সেন্সে বলছেন যে খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং খেলাফতের মধ্য দিয়ে তারা আসলে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করবে। সেক্ষেত্রে তাদের উচিত হবে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াইটা চালিয়ে যাওয়া। জনগণ যদি তাদেরকে সায় দেয়, তাদের পক্ষে আসে, তাহলে তাদেরকে সাথে নিয়ে তারা খেলাফত প্রতিষ্ঠা করবে এবং তারপর তারা সেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবে। এখন গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনের মধ্য দিয়ে আপনি নির্বাচিত হয়ে তারপর আপনি ওই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবেন এবং সেই কথাগুলো বলে জনগণকে বিভ্রান্তর কথা এই কারণে বলছি যে আপনি তো সত্যিকার অর্থে এটা বিশ্বাস করেন না। আপনি ভেতরে তো অন্য কিছু বিশ্বাস করেন। আপনি বিশ্বাস করেন আপনার রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। এখন জনগণকে আপনি বিভ্রান্ত করছেন। যেহেতু ৯৫% মুসলমানের দেশ, ফলে তাদের যে ইসলামী যে সেন্টিমেন্ট, যে সেন্টিমেন্ট আমি নিজেও ধারণ করি, সেই সেন্টিমেন্টটাকে নিয়ে এখানে খেলার চেষ্টা করা হচ্ছে। এর বাইরে আসলে কিছু না। এই কথাগুলো বলে জনগণের ভেতরে এক ধরনের পজিটিভ একটা সেন্স তৈরি করার চেষ্টা করা হচ্ছে তাদের প্রতি। এবং এর মধ্য দিয়ে আবার ওই কিন্তু আপনি গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইছেন। ইসলামে ইনসাফের কথা বলা আছে, মুনাফিকির কথা বলা নেই। এখানে যেভাবে আসলে বলা হচ্ছে এবং বাস্তবে আসলে যেভাবে প্র্যাকটিসটা হচ্ছে, তাতে আসলে এখানে ইনসাফ বা ইসলামকে আসলে কম দেখা যাচ্ছে, মুনাফিকিটা বেশি দেখা যাচ্ছে। পেয়ার পদ্ধতি নিয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যে না পৌঁছায় তাহলে গণভোটের আয়োজন করা হবে। আপনার এই তথ্যটা আমি এখন আসলে পাইনি। আমি এখন পর্যন্ত এই রিপোর্টটা দেখিনি যে প্রধান উপদেষ্টা এমন কিছু বলেছেন বা সরকারের পক্ষ থেকে জি, কিছু বলা হচ্ছে। আমি জানি না এটা আপার হাউসের পিআর এর কথা বলা হচ্ছে কিনা। কারণ লোয়ার হাউসের পিআর এর আলোচনা কখনো ছিলই না। কারণ ঐক্যমত্য কমিশন কাজ করেছে ফেব্রুয়ারির পর থেকে। দফায়, দফায়। ১ম দফায় আলাদা ভাবে দলগুলোর সাথে বসেছে। ২য় দফায় সবগুলো দলকে নিয়ে বসেছে। এবং তার ১৬৬ টা প্রশ্ন তৈরি করেছিল। যে এই প্রশ্নগুলোর উপরে দলগুলো তাদের মতামত জানিয়েছে। তারও আগে অনেকগুলো কমিশন কাজ করেছে। বিশেষ করে আমরা যদি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের কথা বলি, তাদের রিপোর্টেও কোথাও লোয়ার হাউসে জেনারেল অ্যাসেম্বলিতে পিআর এর কথা ছিল না। পিআর এর কথা ছিল পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিকভাবে আসন নির্ধারিত হবে সেটা উচ্চকক্ষে। আমার ধারণা, আমি এখনো যেহেতু নিশ্চিত নই যে প্রধান উপদেষ্টা কি এটা লোয়ার হাউসের কথা বলছেন। লোয়ার হাউসের কথা যদি বলেন তাহলে আমরা আসলে বিষয়টাকে ঠিক কিভাবে দেখবো এখনো ঠিক বলতে পারছি না। তবে আপার হাউসের কথা যদি বলেন, হ্যাঁ, এই আলোচনার আগেও ছিল। এই আলোচনায় আমরাও যখন ঐক্যমত্য কমিশনের সাথে কথা বলেছি, তখন আসলে আমরা এক জায়গাতে আসতে পারি। এখানে ডিসেন্টিং অপিনিয়ন দিয়ে অনেকেই আলোচনায় থেকেছেন। বিএনপি ইনফ্যাক্ট আপার হাউসে পিআর পদ্ধতি তারা চায় না। লোয়ার হাউসে পিআর এর বিষয় নিয়ে যদি সরকারের দিক থেকে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করা হয়, তাহলে এটা আসলে এই সময় এসে হবার কথা। অলরেডি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গেছে। নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে। এটাও অলরেডি বলা হয়ে গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এমনকি কতগুলো ভোট কেন্দ্র থাকবে, সেই ভোট কেন্দ্রের তালিকা আগামী সপ্তাহে দেওয়া হবে। তাহলে সবকিছু মিলিয়ে এখন নতুন করে আবার কোন পদ্ধতির নির্বাচন হবে লোয়ার হাউসে, সেটা নিয়ে আলোচনা হবার বা গণভোটে যাবার কোনো সুযোগ নেই। এবং আমি
যেহেতু আমি দেখিনি জি। রিপোর্টে, কারণ আমি ধারণা করছি যে প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে যদি এমন কিছু বলা হয়ে থাকে সেটা আপার হাউসের জন্য। লোয়ার হাউসে এর কোনো সুযোগ নেই। কেন এটা আসলে বাংলাদেশের মানে বাংলাদেশের পার্লামেন্ট গঠনের জন্য এটা কেন বাস্তবসম্মত না তার হাজারটা যুক্তি আছে। আমি সেদিকে যাচ্ছি না।